সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। ছাগলনয় পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি কার্তিক চন্দ্র শিকদার, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, অন্যান্য যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন, সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। চলো আমরা যাই। আপনার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের বই খাতা নাও, কলমও নাও। চলো আমরা প্রথম অধ্যায়ের গত কয়েকটি ক্লাসে যে পর্যায় পর্যন্ত রেখে এসেছি তারপর থেকে কিছু কাজ করি। আমরা চেষ্টা করি যেন আস্তে আস্তে যে মুখোমুখি ক্লাসের বাইরে অনলাইন ক্লাস থেকেও যেন কিছু শিখতে পারি, যেন আমরা বিষয়বস্তুটা বুঝে নিতে পারি। তোমাদের এখন আর একটি ক্লাস নেব, অনলাইন ক্লাস। সেটা হবে এই নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের প্রথম অধ্যায়ের এই যে আবৃত দশমিক ভগ্নাংশ আছে, এদের আমরা কিভাবে সদৃশ করতে পারি। আমরা সদৃশের বাংলা অর্থ জানি। সদৃশ আবৃত দশমিক সদৃশ দশমিক ভগ্নাংশের প্রকাশ। প্রকাশ সদৃশ বলতে আমরা কি বুঝি? যাদের দেখতে একই রকম। এখন দশমিক ভগ্নাংশের, আমি যেখানে আবৃত দশমিক ভগ্নাংশ লিখেছিলাম, এই আবৃত দশমিক ভগ্নাংশের দশমিকের পরে কয়টা অংশ আছে তোমরা যদি দেখো, এই একটা, এই আর একটা, এটা হলো অনাবৃত আর এটা হলো আবৃত। তাহলে যদি একাধিক দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশ এবং আবৃতের অংশ সমান করতে পারি, তাহলে তাদের আমরা বলবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আমাদের যদি যোগ আর বিয়োগ করতে হয়, তাহলে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আগে সদৃশ করতে হবে, তারপরে যোগ বিয়োগ সহজে আমরা করতে পারবো, অন্য পথটায় যাব না। তাহলে আমরা আগে সদৃশ শিখি। চলো সবাই, আমি কয়েকটা দশমিক ভগ্নাংশ লিখি, তোমরাও রাখো। 0.3536 এখানে আবৃত নিলাম, 2.56013 আরেকটা নেই, চলো 1.3, এখানে এখানে আমরা এই তিনটা আবৃত দশমিক ভগ্নাংশ নিলাম। এবারে কি আমরা সদৃশ করব, কিভাবে করতে পারি চলো সেটা দেখি। আমরা আগে যে অনাবৃত অংশ, প্রথমটায় অনাবৃত অংশ কয়টি আছে? এই এখানে কয়টি আছে? এটা এখানে কয়টা আছে? এটা। তাহলে এখানে থাকলো কয়টি? 1টি, এখানে 2টি, এখানে এর নিব সর্বোচ্চ অঙ্ক সংখ্যা। তাহলে সর্বোচ্চ অঙ্ক কয়টি আছে? 2টি। আবৃতাংশ আমরা পেলাম এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এটা 1, এটা 3, এটা 2। তাহলে এটা হলো আমাদের আবৃত আর ওটা হলো অনাবৃত। এই আবৃতাংশের লসাগু, তাহলে অনাবৃতের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা আর আবৃতাংশের লসাগু নিলে যতগুলো অঙ্ক হয়, মোট দশমিকের করে আমরা যদি মোট ততগুলো অঙ্ক নেই এবং এই আবৃতাংশের লসাগু যে কটা হয় সে কটার উপর যদি আবৃত বসিয়ে দিই, তাহলে অনাবৃত এটা থেকে যাবে, তাহলে আমার সবাই সমান হয়ে যাবে। চলো আমরা এটা একটু করি। তাহলে আমাদের করার পদ্ধতি আমি কি বললাম?
অনাবৃতের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা। অনাবৃতের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা, তাহলে এই একটা অনাবৃত, এটা অনাবৃত, এর ভিতর সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কত পেলাম আমরা? 2। আর আবৃতাংশের লসাগু, খেয়াল রাখবে সবাই, আবৃতাংশের লসাগু, আবৃতাংশের লসাগু কত হবে? এখানে 1, এখানে 3, এখানে 2, তাহলে এর লসাগু কত হবে? কেউ কি কমন যায়? যায় না। তাহলে লসাগু হবে 1 into 3 into 2, that is 6। তাহলে লসাগু সমান 6। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের দশমিকের, আমি এটা মুছে নিলাম, পরের অঙ্ক সংখ্যা। আমরা এখানে কত পেয়েছি? 2টি। আর এখানে কত পেলাম? 6টি। মিলাইয়ে কত হলো? 8টি। তাহলে আমাদের এইখানে যে প্রদত্ত সংখ্যা আছে তাকে আমরা ওভাবে লিখব, দশমিকের পরে মোট 8টি অঙ্ক, যার 6টি হবে আবৃত আর 2টি হবে অনাবৃত। তাহলে চলো আমরা প্রথম ভগ্নাংশ লিখি, 0.36। তোমরা যারা অনলাইনে আমার সাথে আসো তারা লিখতে থাকো, 0.36। এই 6 এর উপর আবৃত আছে, আমরা 6 কে যতবার খুশি লিখতে পারি। আমরা কতবার লিখব? যেন সব মিলাইয়া 8 বারের বেশি না হয়, 8টি অঙ্কের বেশি না হয়। দেখো তো 8টি হলো কিনা? 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টি অঙ্ক আমরা পেলাম, যার 6টি হবে আবৃত। আবৃত ডান পাশ থেকে দেওয়া শুরু করবে, 1 2 3 4 5 6। দ্বিতীয়টি 2.56013, আমাদের আবৃত আছে 013। তাহলে 013 013 013 যতবার খুশি আমরা লিখতে পারি, তবে আমাদের এতবার লিখবো না যেন দশমিকের পরে 8 এর বেশি না হয়, ততবার আমরা লিখবো না। 8 হয়ে গেলে আমাদের কাজ শেষ। তাহলে 2.56013 হ্যাঁ, আমাদের 8টা হয়ে গেছে। তাহলে শেষটা আবৃত হবে 1 2 3 4 5 6। আর এটা ওই ডান পাশ থেকে গুনতে গুনতে আসবে, কখনো যেন বাম পাশ থেকে গুনো না। 1.312, তাহলে আমাদের 1.312 এই দুটোর উপর আবৃত আছে। তাহলে 1 2 1 2 1 1 2 3 4 5 6 7 8 হলো আমাদের শেষটা আবৃত। আর 1 2 3 4 5 6। তাহলে এই যে সংখ্যা ভগ্নাংশ 3টি আমরা পেলাম, এই তিনটি ভগ্নাংশেরই 6টির উপর আবৃত আছে, 2টো অনাবৃত আছে। 6টি আবৃত, 2টো অনাবৃত, 6টি আবৃত, 2টো অনাবৃত। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের সদৃশ। এরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি। এবার আমরা এখান থেকে যোগ করব। চলো যোগটা করে, অর্থাৎ যোগ করতে হলে সহজ পদ্ধতি হলো সরাসরি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে যোগ করতে হলে আমরা কি করে থাকি? দশমিকের পরের যোগ, দশমিকের পরে প্রতি অঙ্ক সোজা সোজা আমরা যোগ করি, যোগ করে সেভাবে লিখে থাকি। কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশে তোমরা একটু মনোযোগী থাকবে, এর একটা জায়গায় এসে একটু কথা আছে, সে কথাটা মনে রাখবে। যদি সেরকম বাদে ভালো, না বাদলে আমি কথাটা বলে যাব,
তোমরা মাথায় রাখবে। এটা যোগ করলে কত হয়? 1 আর 3 যোগ করলে 4, আর 6 আর 4 যোগ করলে হয় 10। তাহলে আমরা লিখতে পারি 0। এটা হলো 0। তারপর আছে কত? হাতে 1। এটা কত হয়? 3, 9 আর 1 10। 0, 1, 2, 6 and 2 8, 6 and 5 11, 8 and 1 9, 8 and 1 9। এই যে শেষের আবৃত, ডান পাশ থেকে যোগ করতে হবে বামের যে আবৃত, প্রথম ডান দিক গেলে যে আবৃতটা বাদে, এই আবৃত সোজা যদি হাতে কিছু থাকে, সে ডান পাশে যা থাকবে হাতে, যোগের সময় যোগ, বিয়োগের সময় যা থাকবে বিয়োগের সময় বিয়োগ হবে। আমাদের হাতে কিছু নাই, তাই আর এখানে যোগ করবো না, স্বাভাবিকভাবে লিখে যাবো। 12 আর 12 and 1 13, 6 and 5 11 and 1 12, 3 and 1 4। আমাদের হাতে কিছু না থাকার জন্য আমরা এখানে আবৃত বসাবো 1 2 3 4 5 6। যদি হাতে থাকতো সেটা এখানে যোগ করে তারপরে গিয়ে আবৃত বসাতাম। এই হলো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। তাহলে আমরা শুধু প্রকাশ করিনি, প্রকাশ ও যোগফল নির্ণয় করছি, সেটা লিখে দিই। ও যোগফল নির্ণয়, যেহেতু যোগফলটা নির্ণয় করলাম, তাই আমরা বিয়োগ করার সময় দুটো থাকবে। যদি এখানে হাতে কিছু থাকে সেটা এখান থেকে বিয়োগ হবে, আর যোগের সময় ওখানে যোগ হবে। এ কথাটা শুধু মনে রাখবে। ঠিক আছে, তোমরা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এবার আর একটু কাজ করে আসি। আমরা মূলদ সংখ্যার বর্গমূল নির্ণয় করি। এটা তোমরা করেছো, সপ্তম শ্রেণীতে করেছো। আজ আমরা যেহেতু আবৃত দশমিক ভগ্নাংশ পেলাম, সেটাকে কিভাবে করতে পারি সেখানে একটু করি। তবে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। 3 দশমিক স্থান পর্যন্ত। তোমাদের একটা কথা মনে আছে কিনা দেখো তো, সপ্তম শ্রেণীতে যদি 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে, তখন তোমরা বের করতে 4 দশমিক স্থান পর্যন্ত। 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে তারপরে দেখাতে যে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করলাম। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। আমি যদি 3.25 এরপর আবৃত নিই, তাহলে আমাদের দশমিকের পরে 3 ঘর পর্যন্ত উত্তর লিখতে হবে। 3 ঘর পর্যন্ত যদি উত্তর বের করি, তাহলে আমাদের বের করতে হবে 4 ঘর পর্যন্ত। কারণ 4 ঘর পর্যন্ত বের করে আমাদের দেখতে হবে চতুর্থ ঘর 4-এর থেকে বড় কিনা। চতুর্থ ঘর যদি 4-এর থেকে বড় হয়, তাহলে আগের ঘরের সাথে 1 যোগ করে আসন্ন বা প্রায় লিখতে হয়। ঠিক আছে, চলো আমরা এটাকে আগে কি করব, 3.25 কার উপর আবৃত আছে? 5 এর উপর। তাহলে 5 5 5 5 1 6টা হয়েছে, 5 5 8টা। এবার আমাদের কাজ এর বর্গমূল নির্ণয় করা। তাহলে চলো আমরা একটু লিখে নিই। ওকে, এবার আমরা করে থাকতাম কি, আগে এই দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা যদি থাকে তার বর্গমূল নির্ণয় করতে আগে পূর্ণ সংখ্যার চিন্তা করতে হয়। পূর্ণ সংখ্যা থাকে ডান পাশ থেকে জোড়া, আর দশমিকের থাকে বাম পাশ থেকে জোড়া। কারণ বর্গমূলে আমরা জোড়া জোড়া করে নিয়ে থাকি, বাম পাশ থেকে জোড়া থাকে। বাম পাশ থেকে আস্তে আস্তে এদিকে যায় জোড়া নিতে নিতে।
তোমাদের খেয়াল আছে নাকি দেখো। আর দশমিকের এখানে থাকে এই ডান পাশ থেকে জোড়া নিতে নিতে বাম দিকে যেতে হয়। তাহলে এখানে যে অঙ্কটা নিব মনে ভাগফলে ভাজ্যেও সেই অঙ্কটা আসবে। তাহলে যাদের দুটো একই অঙ্ক আসবে, যাদের গুণ করলে 3-এর থেকে বড় হতে পারবে না। যদি 1 নেই, এখানে 1, এখানে 1, 1 and 1, 1, বা যদি 2 নেই, 2 and 2, 4, no, 1, 1 and 1, if we multiple 1 and 1, then it is 1. 3 থেকে 1 গেলে 2 থাকে, এরপরে দশমিক, দশমিকের পরে একটা জোড়া আমরা নামিয়ে আনতে পারি। একটা জোড়া নামিয়ে আনার পরে ডাইনের যেটা আছে তার দ্বিগুণ, 1-এর দ্বিগুণ কত হবে? 2। এবার আমাকে ডাইন পাশে ভাগফল বসাতে হবে। ভাগফলে যেটা বসাবো সেটা এখানে আসবে। তোমরা একটু আগে দেখলে এখানে বসালে সে এখানে এসেছে। এবার এখানে যেটা বসাবো সেও এখানে আসবে। আমাদের সর্বনিম্ন গিয়ে থাকে, সর্বোচ্চ গেলে যাবে 9 বার, তার বেশি যায় না। কারণ যদি যাইতো তাহলে এখানে আর একবার চাইতো। তাহলে যদি 9 নেই, এখানেও 9, এখানেও 9, গুণ করে দেখো, 9 নং 81, 1, আর 9 দুগুণা 18 আর 8 26, এখানে আছে 22, বেশি হয়ে গেল। তাহলে 8 নিতে পারি। এখানেও 8, এখানেও 8 নাও। তোমরা তো ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 8 দিয়ে 28 কে গুণ করে দাও। 8 8 64, 4, 8 দুগুণা 16 6 22, হ্যাঁ হবে। তাহলে আমরা 8 নিয়ে নিতে পারি। 8 8 64, 4, 8 দুগুণা 16 6 22। এবার বিয়োগ করলে থাকবে 1। আমরা দশমিক নিয়েছি, তারপরে পরের জোড়াটা নামায়া আনতে পারি। একটু দেখো, এর দ্বিগুণ আসবে এখানে। 18 দুগুণা কত হয়? 8 দুগুণা 16, 2 আর 1 3। এবার তোমরা একটু তাকিয়ে দেখো, এখানে যদি 1ও নেই, এখানে 1 নিলে 361, এখানে আছে 155, 155, এখানে হয় 361। তাহলে 361 155-এর ভিতর একবার যায় না। কিন্তু যেহেতু একবার নামাইছি, তাহলে আমাদের একবার দিতে হবে। তাহলে সেটা 1 বার না গেলে 1 না হলে 0। এবার 0 নিচ্ছি, 0 দিয়ে এটারে গুণ করে দিতে পারি আমরা। যদি গুণ না করে কেউ বলে যে না গুণ করার দরকার নাই, এর কোনো পরিবর্তন হয় না, তাহলে গুণ না করে এরপরে আমরা একটা জোড়া পেয়ে যাব আবার। কারণ এখানে ভাগফলে একটা নিছি যখন, তখন আর এক জোড়া। এরপরে আমরা ভাগফল নির্ণয় করব। প্লিজ তোমরা দেখো, আমরা যদি এখানে একটা বসিয়ে দিই, সাথে সাথে এখানে আসবে। তাহলে 3 আমরা 36-এর নামটা পড়তে পারি না, 3-এর নামটা পড়তে পারি। 3-এর ডান পাশে 3টি অঙ্ক বাদ যাবে, এখানেও 3টি অঙ্ক। এবার 315-এর ভিতর যাবে 5 বার, কিন্তু 5 বার দিলে 5 6 30, 3 পাশে 15 3 18 হয়ে যাবে। তাহলে 4 বার দিলে 4 6 24, 3 4 12 2 14, হ্যাঁ 4 বার যাবে। তোমরা এই কৌশলটা একটু খেয়াল করে রাখো, তাহলে সহজে ভাগফল বের করতে পারবে। 4 4 16 6, 4 আর 0 গুণ করলে 0, হাতে 1 ছিল তাই। 4 6 24, 3 4 12 আর 2 14। এবার বিয়োগ করি। 9 15, 15 থেকে 6 গেলে 9, হাতে 1 2, 5 থেকে 2 গেলে 3, হাতে কিছু নাই, 5 থেকে 4 গেলে 1, 5 থেকে 4 গেলে 1। এবার আর একটা জোড়া নেমে এলো। আর এর দ্বিগুণ 4 দুগুণা 8, 0-এর দ্বিগুণ 0, 8 দুগুণা 16, 2 1 2 আর 1 3। এবার আমাদের এখানে একটা অঙ্ক বসবে, সেই অঙ্কটা এখানে বসবে। তাহলে 4টে বাদ, 4টে বাদ। 3-এর ভিতর যায়, 11-এর ভিতর যায় 3 বার, হ্যাঁ 3 হবে। 3 6 18 8, 3 3 9 আর 1 10, তাহলে 3। এবার দেখো, 3 3 9, 3 8 24, 3 0 0, হাতে 2 আছে 2, 3 6 18 8, 3 3 9 আর 1 10। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার এটা 6, হাতে 1 0 7, এটা হলো 5। আমাদের কথা ছিল 3 দশমিক স্থান পর্যন্ত উত্তর লিখব। 3 দশমিক স্থান পর্যন্ত উত্তর লিখব। আমরা এখানে দশমিকের পর 4 ঘর নির্ণয় করব। আমরা সেটা পেয়ে গেছি। তাহলে
আমরা কি পেলাম এবার আমরা এখানে লিখে নিতে পারি প্রিয় শিক্ষার্থী। চলো তাহলে স্কোয়ার রুট অফ 3.25 পৌনঃপুনিক is equals 1.8043। ওটাই আমরা লিখে নিলাম। আমাদের দশমিকের পর 3 ঘর রাখবো আমরা। তাহলে এটা আছে চতুর্থ ঘরে, চতুর্থ ঘর যদি 4-এর থেকে বড় হয় তাহলে আগের ঘরের সাথে 1 যোগ হয় এবং তখন আসন্ন লেখা হয় 804। এই প্রতীকটা হলো আসন্ন মান বোঝাতে ব্যবহৃত হয় এই প্রতীকটা, তোমরা খেয়াল রাখবে। এবং আমরা যেমন নিচের ক্লাসে প্রায় বা আসন্ন লিখেছি, নবম দশম শ্রেণীতে লেখা লাগবে না, আমরা সরাসরি প্রতীকটা ব্যবহার করব। তাহলে হয়ে গেল আমাদের। তো এবারও একটা হোমওয়ার্ক করবে তোমরা। চলো বাড়ির কাজ আমরা দেখি, বাড়ির কাজ কি দেওয়া যায়। আমরা বাড়ির কাজটা আমি বই থেকে দিই, তোমরা করতে পারবে। বাড়ির কাজ বইয়ের অনুশীলনী, প্রথম অনুশীলনীর তোমরা পড়বে 15-র গ, 16-র ঘ, আর করবে 19-এর গ নম্বর। এটা তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজটা করবে। আর সবাই ঘরে অবস্থান করে পড়াশোনা করবে, একটা পড়ার রুটিন করে নেবে, নিয়মিত সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করবে, গণিত অভ্যাস করবে। গণিতের প্র্যাকটিস ছাড়া গণিত থাকে না, তোমরা সেটা করবে। আমি এই অনুশীলনটি করতে যতগুলো ক্লাস দিয়েছি সে ক্লাসগুলো করলে আমার মনে হয় অনুশীলনের যত সমস্যা আছে তোমরা সমস্যাগুলো দূর করতে পারবে এবং অনুশীলনের পুরো কাজটা করে নেবে। ভালো থেকো সবাই, সুন্দর থাকো সবাই, সুরক্ষায় থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম।